নির্বাচনে আসলে ফেসবুক প্ল্যাটফর্মগুলো অনলাইন প্ল্যাটফর্মগুলো বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে আসবে বিশ্ববিদ্যালয়ের সামনে। হয়তো আমরা একটা নির্বাচন ঘোষণা দিয়ে দিলাম, নির্বাচন হয়ে গেল, ফলাফল দিয়ে গেলাম। এই গুরুত্বপূর্ণ নির্বাচন ঘিরে তাহলে চাপে রয়েছে প্রশাসন। যে কাজটা প্রশাসনে করা দরকার সেই প্রতিবাদটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা করতেছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনার হল কোনটা, বলতেছে যে ভাই আমার হল রোকে হল। রোকে হল? অবাক হয়ে গেছি, কি ব্যাপার? রোকে হল? রোকে হল তো একটা মেয়েদের হল, আপনি ছেলে হয়ে রোকে হলে কিভাবে থাকতেছেন? কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ক্যাম্পাসটাকে আবার কোনো দখলদারের কাছে দখল দেওয়ার জন্য, ঠিক আছে, প্রশাসন এই একটা ডাকসু খেলা খেলছে। আসল যারা জুলাই বিপ্লবকে ধারণ করে তারা প্রত্যেকে কিন্তু এখন লাইব্রেরিতে আছে। আবার যদি তারা লাইব্রেরি থেকে বের হয়ে আসে মৌমাছির চাকের মতো বন বন করে যখন ছুটে আসবে, তখন হচ্ছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। শেখ হাসিনা টিকতে পারে নাই, আশা রাখি আপনারা পারবেন না। 2019-এ অনেক দিন পর নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনও দেখেছি আমরা। যদিও সে সময় ছাত্র রাজনীতির ধরন একদমই অন্যরকম ছিল, সেই নির্বাচন থেকে এই নির্বাচনটি নিশ্চিতভাবেই আলাদা। এবং আমি শুরু করছিলাম যে এত বড় একটি গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পর জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনে চোখ থাকবে। আমার তো মনে হয় যে গ্লোবালিও চোখ থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনে কি হলো। এখন পর্যন্ত এই নির্বাচন ঘিরে যে ঘটনা বলি সেগুলোকে যদি একটু বিশ্লেষণ করতে বলি। আচ্ছা জি, আপনি ভালোই বলেছেন। আসলে আমরা যারা ক্যাম্পাস রিপোর্টার আছি, আমরা প্রথম থেকে আসলে নির্বাচনের পুরো বিষয়টা মানে ভিতর বাহির থেকে দেখার চেষ্টা করছিলাম। এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখবেন যে 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গুমট পরিস্থিতি ছিল। মানে শিক্ষার্থীদের ভিতরে যে একটা আনন্দের বিষয়, যে একটা উচ্ছ্বাসের বিষয়, তারা কিন্তু সেই কোনো এরকম কোনো একটি জার্নির ভিতরে যেতে পারেনি কেউ। কিন্তু এই ডাকসু নির্বাচন ঘোষণার পরে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসের প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা হলে, টিসি বলেন, যেথায় যাবেন সেটা হচ্ছে শিক্ষিত একটা উৎসব কাজ করতেছে। আপ্পান আমার একটা ছোট ভাই, সেখানে স্বতন্ত্র শিক্ষার্থী হিসাবে নির্বাচন অংশগ্রহণ করছে। আপনি হয়তো বা 2019 সালের ডাকসু নির্বাচন দেখছেন, আমারও দেখার সৌভাগ্য হয়েছে। তখন কিন্তু এরকম একটা পরিস্থিতি ছিল না। যে কেউ চাইলেই যে নির্বাচন অংশগ্রহণ করবে তার কিন্তু সেই সক্ষমতা ছিল বা সেই সাহসও দেখানোর মতো সুযোগ ছিল না। তো এই কারণে এবার হচ্ছে ক্যাম্পাসে আমি বলি যে প্রার্থীর সংখ্যা অনেক বেশি এবং তাদের সাথে শিক্ষার্থীদের ভোটারদের একটা যোগাযোগ অনেক বেশি, কারণ তার হচ্ছে কোনো ধরনের বাধা ছাড়া। আপনি যদি দেখেন ডাকসু নির্বাচন শুরু থেকে এখন পর্যন্ত কেউ কিন্তু কোনো বাধার সম্মুখীন হয়নি প্রচারণা করতে গিয়ে, বা কোনো ধরনের ওই রকম হুমকিরও শিকার হয়নি যে বড় ধরনের, যে আপনি যেটা বিগত ইলেকশনগুলোতে আমরা দেখেছি। তো এই জায়গায় হচ্ছে আমার মনে হচ্ছে প্রশাসনের একটু প্রিপারেশনটা একটু ভালো হলে দরকার হতো। এমন কয়েকটা বিষয় আছে, যেমন আমাদের সাথে যখন তারা আলোচনায় বসছে যে এই যে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের হ্যারাসমেন্টের কথা, আমাদের সাথে নির্বাচন কমিশন প্রস্তুতির আগে একবার বসেছিল যে হচ্ছে আসলে কি ধরনের চ্যালেঞ্জ তাদের নির্বাচন করতে গেলে হতে পারে। তখন আমাদের সাংবাদিক সমিতির মেম্বার যারা ছিলেন তারা একটা কিন্তু প্রস্তাবনা দিয়েছিলেন যে আমরা কিন্তু 5 তারিখের পর থেকে দেখছিলাম যে অনলাইন গ্রুপগুলো আসলে একটু মানে বিভিন্ন ধরনের মব তৈরি বা বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করার একটা হচ্ছে কেন্দ্র হয়ে দাঁড়াইছিল। তো আমাদের কাছে মনে হচ্ছিল যে এই নির্বাচনে আসলে ফেসবুক প্ল্যাটফর্মগুলো অনলাইন প্ল্যাটফর্মগুলো বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে আসবে বিশ্ববিদ্যালয়ের সামনে, যেটা হচ্ছে আগে আমরা মাঠে মারপিটের ঘটনা দেখতাম, এবার হয়তো এমন কোনো ঘটনা ঘটবে না। তো যখন আমরা নির্বাচন আসলে কিন্তু সেম, তখন আমরা বলছিলাম যে আসলে নারীদের বা যে কোনো প্রার্থীর বিরুদ্ধে যদি গুজব ছড়ানো হয়, তাদের বিশ্ববিদ্যালয়ের একটা সেন্ট্রাল যেন একটা সেল থাকে, যে থেকে তারা ইনস্ট্যান্ট বিষয়টা আসলে ফ্যাক্ট চেকিং বা একটা তাদের যে অফিসিয়াল বক্তব্য দিতে সেই পরামর্শ প্রশাসন নিয়েছে কিনা না। আমরা কিন্তু দেখি যে আসলে আপনি দেখবেন যে এখন পর্যন্ত অনেকগুলো আপনি অভিযোগ পাবেন যে অনলাইনে হচ্ছে বিভিন্ন ধরনের নারী হেনস্থা বলেন, প্রত্যেকদিন সন্ধ্যার পরে তারা কিন্তু গতকালকে হয়তো 2টা কমিটি করছেন, কিন্তু আমরা কিন্তু আরো প্রায় 15 দিন আগে তাদেরকে বলছিলাম যে এই ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে নির্বাচনকে এত বড় কলেবর হবে বা এত ধরনের মানুষ কানেক্টেড হয়ে হয়তো তারা ভাবতে পারে নাই বা তারা এরকম চিন্তা করে নাই। হয়তো আমরা একটা নির্বাচন ঘোষণা দিয়ে দিলাম, নির্বাচন হয়ে গেল, ফলাফল দিয়ে গেলাম। কিন্তু নির্বাচনের যে এত বড় একটা মেকানিজম, সেটা আসলে তারা মনে হয়। তাহলে এই যে 7 দিনের মতো সময় রয়েছে, আর এই গুরুত্বপূর্ণ নির্বাচন ঘিরে তাহলে চাপে রয়েছে প্রশাসন। হ্যাঁ, প্রশাসন তো অবশ্যই চাপে রয়েছে, তবে এই জায়গায় যে বিষয় হচ্ছে মানে যে কাজটা প্রশাসনের করা দরকার সেই প্রতিবাদটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা করতেছে। আপনি যখন দেখবেন হাইকোর্টে যখন গতকালকে হচ্ছে নির্বাচন স্থগিতের যে বিষয়টা আসলো, বেশিরভাগ সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে আসছে। মানে এই প্রতিবাদটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা উচিত ছিল হাইকোর্টের সাথে ডিল করা সবার আগে, কিন্তু সেটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা করে দেখেছে। এবং যখন কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে আপনি দেখবেন যে একজন শিক্ষার্থী যে রিট করেছিলেন, যে নারী শিক্ষার্থী, সে একজন প্রার্থী, তার বিরুদ্ধে যখন অভিযোগ আসছে, খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। প্রত্যেকটা প্যানেল কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে যাতে আপনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমার মনে হচ্ছে শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ততার কারণে হয়তো প্রশাসন নির্বাচনটা ভালোভাবে পার করলেও করতে পারে। মহিউদ্দিন রনি, আপনার কাছে আবারও ফিরতে চাই। সেটি হচ্ছে চ্যালেঞ্জ তো বললেন আপনি, আমি যে বিষয়টি জানতে চাই যে মাহাদি যেমনটা বলছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনেক ধরনের সীমাবদ্ধতার মধ্যে এত বড় নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জগুলো তারা কিভাবে মোকাবেলা করছে বলে আপনি প্রার্থী হিসেবে দেখছেন? তাদের কোনো খামতি বা ঘাটতি দেখেন কিনা? এক,
দ্বিতীয়টা হচ্ছে যে এক ধরনের গুজব, বটবাহিনী, বিভিন্ন বড় রাজনৈতিক দলগুলো লেজুর ভিত্তি রাজনীতি করছে আপনি বলছেন, এখনও ক্যাম্পাসে রয়েছে। এই বিষয়গুলোতে প্রশাসনের ভূমিকা রয়েছে কিনা? হ্যাঁ, আমাদের কাছে এরকমটা মনে হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আপনি যেটা জানতে চাইলেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে তাদের কোনো অবহেলার জায়গা আছে কিনা। তো নির্বাচনী বিধিমালা অনুযায়ী, নির্বাচনী আপনার আচরণবিধি অনুযায়ী কোনো যদি হচ্ছে কোনো প্রার্থী নির্বাচনের প্রচারণা করে, তাহলে অবশ্যই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রচারণা করতে পারবে। আজকে যেটা হয়েছে, আমি নিজেই সাক্ষী। আমি কার্জন হল থেকে আসতেছিলাম, তো ওই সময় দেখলাম যে একজন ব্যক্তি, সে হচ্ছে লিফলেট দিচ্ছে, ছাত্রদলের একজন প্রার্থীর লিফলেট দিচ্ছে, একাধিক ব্যক্তির প্রার্থীর লিফলেট দিচ্ছে। আমি তাকে নোটিস করলাম, জিজ্ঞেস করলাম যে আপনার ব্যাচ কোন ডিপার্টমেন্ট, কোন ব্যাচ, কোন হল। তো বলতেছে ভাইয়া আমি, এখন ও যখন ভেবা জায়গায় খেয়ে গেল, ও বলতেছে ভাইয়া আমি ঢাকা কলেজের। ভাইয়া ওকে, ও যখন ছলচাতুরির আশ্রয় নেয়নি, ওকে আমি বলছি যে ভাইয়া এটা আসলে নিয়ম না, এটা আচরণবিধি লঙ্ঘন, এটা আপনারা করেন না প্লিজ, হ্যাঁ আপনারা অন্য কাউকে দিয়ে চলে যান বাসায়। তো এটা বলে আমি চলে আসছি। ঠিক কলা ভবনের সামনে গেলাম, কলা ভবনের সামনে গিয়ে আবার দেখি কোনো একজন ব্যক্তি সে লিফলেট দিচ্ছে। আমি জিজ্ঞেস করছি ভাই আপনার ডিপার্টমেন্ট কোনটা, আপনি কোথা থেকে আসছেন, আপনার ব্যাচ কোনটা? বলছে ভাই, আমি জিজ্ঞেস করলাম যে আপনার হল কোনটা? বলতেছে যে ভাই আমার হল রোকেয়া হল। রোকেয়া হল? আমি অবাক হয়ে গেছি, কী ব্যাপার রোকেয়া হল? রোকেয়া হল তো একটা মেয়েদের হল, আপনি ছেলে হয়ে রোকেয়া হলে কীভাবে থাকতেছেন? হ্যাঁ, তো এখন ও তো একদম প্যারায় পড়ে গেছে। তো আমরা জিজ্ঞেস করতেছি যে আপনার অরিজিনাল ইনস্টিটিউট কোনটা? বলছে ঢাকা কলেজ। অথচ ছেলে ঢাকা কলেজেরও না। তো এই যে ধরেন ছাত্রদলের ভাইরা যাদেরকে ভাড়া করে নিয়ে আসতেছে, ধরেন আমরা যারা আচরণবিধি মানছি, আমরা যে মানছি, এবং আমরা চাইলে তো আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে লিখতে পারতাম যে বাংলাদেশের যে প্রান্তে যারা যারা আছেন, আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী মানুষজন, আপনারা যারা আমাদের মতো বৈষম্যের শিকার মানুষজন আছেন, যারা প্রত্যেকে আসেন, আপনারা সবাই আমাদের জন্য প্রচারণা চালান। বাংলাদেশের ওই যে পঞ্চগড়ের যে প্রান্তে, সেই প্রান্তে যে হচ্ছে কৃষি কাজ করে, সে কিন্তু আমাদের সারা দিয়ে ঢাকায় আসতো। যে ওই বরিশালে জেলে মাছ ধরছে, আমাদের সেই ভাই ঢাকায় আসতো আমাদের জন্য প্রচারণা করতে। প্রত্যেকটা শ্রমজীবী মানুষ আমাদের সাথে কাছে আসার জন্য ইনবক্সে ভরায় দেয় মেসেজ, ভাই আমরা একটু আসতে চাই, আমরা কি পারবো? বলছি না ভাই মাফ করেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের নির্বাচন, এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের প্রচার করতে পারবে। আমরা তো হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে না, যে আমাদের কাছে টাকা নেই সেই জন্য হচ্ছে আমরা লোক ভাড়া করে এটা দিতেছি না। তার চাইতেও বড় কথা হচ্ছে আমরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছি না, কিন্তু ছাত্রদলের ভাইরা কি এটা করতেছে না। তারা কি করতেছে? লোক ভাড়া করে আনতেছে। তারা কি করতেছে? হলে হলে ঠিক আছে হাজার হাজার টাকা দিয়ে তারা হচ্ছে লিফলেট বিতরণ করানোর চেষ্টা করছে। তারপর হচ্ছে নির্বাচনের আচরণবিধির মধ্যে আছে যে আপনি প্রার্থী হয়ে কাউকে খাওয়াতে পারবেন না কোনো কিছু। তো তারা হচ্ছে দেখা যাচ্ছে বিরিয়ানির প্যাকেট বিলাচ্ছে। তো দেখেন ভাই, এইগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখতেছে। এর আগেও কিন্তু এর অভিযোগ গেছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা কিন্তু কারো প্রার্থিতা ওইভাবে বাতিল করতে দেখি নাই, তারা কিন্তু কোনোভাবে অ্যাকশন নিতে দেখি নাই। আজকে যেটা হয়েছে, এই ঘটনা তো চোখে হাত দিয়ে দেখাইছে, ভিডিও পর্যন্ত আছে, ফুটেজ পর্যন্ত আছে। আমি নিজে গিয়ে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত দিয়ে আসছি যে ছাত্রদলের ভাইয়েরা এই কাজগুলো করতেছে। এখন আমি জানি না ওরা কী করবে, আমি আশাবাদী যে তারা এটার অ্যাকশন নেবে। আর যদি না নেয় তাহলে আমরা কী বলতে পারি? আমাদের হয়তো তখন আমরা বলবো যে আসলে এই যে টোটাল ডাকসুটি নির্বাচনটা হচ্ছে, এটা কোনো একটা বিশেষ দল বা বিশেষ গোষ্ঠী বা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ক্যাম্পাসটাকে আবার কোনো দখলদারের কাছে দখল দেওয়ার জন্য, ঠিক আছে, প্রশাসন এই একটা ডাকসু খেলা খেলছে, হ্যাঁ, যেটা আমরা আসলে প্রত্যাশা করি না। সো আমরা আশা রাখবো যে তারা আমাদের আবেগ নিয়ে কোনোভাবেই খেলবে না, এবং আমাদের শিক্ষার্থীদের সাথে কোনো রকম যেন বৈষম্য না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার সাধারণ শিক্ষার্থী আর অসাধারণ শিক্ষার্থীর বাইনারি চলবে না। আমরা প্রত্যেকের শিক্ষার্থী, প্রত্যেকের সমান অধিকার, এটা নিশ্চিত করতে হবে। এবং সাথে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি, এটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের 17 জুলাই রাতে প্রত্যেকটা হলে হলে শিক্ষার্থীরা, ছেলেদের হল মেয়েদের হল, প্রত্যেকটা সেই হল থেকে শিক্ষার্থীরা ছাত্রলীগকে উৎখাত করেছে। শহীদ সার্জন জোড়ক হল, ছাত্রলীগের ক্যান্টনমেন্ট খ্যাত সেই হল থেকে ছাত্রলীগ থেকে বিতাড়িত করছে যে শিক্ষার্থীরা। আপনি আজকে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন এইটা লাগাম না টানে, দলীয় লেজবৃত্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা এসছে তাদের লাগাম যদি না টানে, তাহলে তো ডিরেক্টলি ইনসাফ করা হচ্ছে না, বৈষম্য করা হচ্ছে সেই সকল শিক্ষার্থীদের সাথে যারা হচ্ছে নিজেদের জীবনের বাজি রেখে হল থেকে ছাত্রলীগ উৎখাত করছে, স্বৈরাচারকে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করছে। সো আমরা আসলে প্রত্যাশা রাখতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে এই জোচ্চুরিটা করবে না। তবে যদি করে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা আসলে এখনও তো মরে যাইনি, বেঁচে আছি। এবং সবাই কিন্তু সচিবালয়ে যায়নি,
মনে রাখতে হবে জুলাই বিপ্লবের অরিজিনাল স্পিরিট, আসল যারা জুলাই বিপ্লবকে ধারণ করে তারা প্রত্যেকে কিন্তু এখন লাইব্রেরিতে আছে, তারা লাইব্রেরিতে বসে পড়ছে। আবার যদি তারা লাইব্রেরি থেকে বের হয়ে আসে মৌমাছির চাকের মতো বন বন করে যখন ছুটে আসবে, তখন হচ্ছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। অতএব সবাইকে আমরা সতর্ক থাকার জন্য বলবো, এবং এই ধরনের যে মেকানিজম ইঞ্জিনিয়ারিং যেটা বলা হচ্ছে, হ্যাঁ, ডাকশুনি ইঞ্জিনিয়ারিং, এটা যাতে না করা হয় এই ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সজাগ থাকার জন্য বলবো, যে শিক্ষার্থীদের মুখোমুখি হয়েন না। কেননা মনে রাখতে হবে যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের কোনো বৈঠক থেকে নেওয়া সিদ্ধান্তে শেখ হাসিনা কিন্তু এই দেশ থেকে হেলিকপ্টারে করে পালায় যেতে বাধ্য হয় নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার রাজপথে নেমেছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে জাগ্রত করেছে, তারপর একসাথে লড়াই করে রক্ত দিয়ে এই দেশ থেকে শেখ হাসিনাকে বর্ডার থেকে বাইর করে দিছে। এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অতএব তাদের মুখোমুখি হয়েন না। শেখ হাসিনা টিকতে পারে নাই, আশা রাখি আপনারাও পারবেন না।